হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প কম্পিটিটিভ স্টাডি। তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। আমি সুমন দাস, জুনিয়র ইঞ্জিনিয়ার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্র্যাটেজিকে যেটা পড়ছিলাম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের দুটো শিফটের আমাদের করেছিলাম। আজকে থার্ড শিফট হবে এবং তারপরের দিনের আরো দুটো শিফট হবে, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে হবে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি 2024-এর থার্ড শিফট। থার্ড শিফটে যে পরীক্ষাটা হয়েছিল, থার্ড শিফটের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে আমরা যে সিরিজটা চলছে, এখান থেকে আমরা যে সামনে যে এক্সামগুলো রয়েছে সেখান থেকে 100% আমরা কমন পাবো, কারণ সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ঘটে গেছে সেইগুলো প্রশ্ন এসেছিল চাকরির পরীক্ষায়, সেগুলো আলোচনা করব। দেখো, আজ প্রথম প্রশ্ন, বিচারপতি এম ফাতিমা বিবি 1989 সালে ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি ছিলেন। তিনি 96 বছর বয়সে মারা যান। কোন দিনে মারা যান? 2023-এর কবে? তো এটা আমরা সঠিক উত্তর কি দেখব? দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে 23 নভেম্বর 2023। 23 নভেম্বর 2023। এটা মনে রাখতে পারবে এরকম ভাবে যে 2023-এর 23, এটা মনে রাখা ঠিক। আর জাস্টিস ফাতিমা বিবি হচ্ছে প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি 1989 সালে বিচারপতি হন সুপ্রিম কোর্টের। আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? মেল। যদি মেলের কথা বলি, মেল সিজিআই, তাহলে কি হবে? জাস্টিস হীরালাল জে কেনিয়া। হীরালাল জে কেনিয়া। আর আরেকটা প্রশ্ন, সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 26শে জানুয়ারি 1950, 1950। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশ হয় 1950। আর ভারতের সংবিধানের আর্টিকেল 124-এ রয়েছে যে ভারতের একটা সুপ্রিম কোর্ট থাকা চাই। আর্টিকেল 124-এ কি লেখা আছে? দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 124-এ লেখা রয়েছে। তাহলে আমাদের সবকটা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। যে ভারতের প্রথম মহিলা বিচারপতি জাস্টিস ফতেমা বিবি, এম ফতেমা বিবি, তিনি কবে সুপ্রিম কোর্টের বিচারপতি হন? 1989 সালে। তিনি মারা যান কবে? 2023-এর 23শে নভেম্বর। যদি বলি প্রথম পুরুষ বা প্রথম মেল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাহলে হবে হীরালাল জে কেনিয়া। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? এস্টাবলিশ হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 124, 124-এ রয়েছে। দেখো প্রশ্ন 2 কি বলছে? 2024 সালে পরিচালিত সর্বশেষ এনএসএসও ভোক্তা ব্যয় জরিপ অনুসারে ভারতের দারিদ্র্যের হার কত বলে জানা গেছে? এই এনএসএসওর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। ন্যাশনাল সার্ভে অর্গানাইজেশন, এটা 1950 থেকে জনগণনা করে। জনগণনা নয়, মানে যে সমস্ত মানুষ যত খরচাপাতি করে সেই খরচার ব্যয়ের ওপর নির্ধারণ করে যে দারিদ্র সীমা কোথায় রয়েছে, পভার্টি লেভেল কত রয়েছে। এটা হচ্ছে 5%-এর নিচে, 5%-এর নিচে। ঠিক আছে। প্রশ্ন 2, এগুলো সব রেলের পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনেও আসবে। লোকো পাইলটের সিবিটি 2 রয়েছে, আরআরবিজি সিবিটি 2 রয়েছে, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এছাড়াও পিএসসি সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সামনে এসএসসি রয়েছে। সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর দেখো, 2023 সালে ভারতের কোন শহরে সর্বোচ্চ PM 2.5 মাত্রা রেকর্ড করা হয়েছিল, যা এটিকে বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত মহানগর এলাকা করে তুলেছে? মানে 2023 সালে ভারতের কোন শহর সব থেকে দূষিত শহর? সব থেকে দূষিত শহর হচ্ছে বেগুসরাই। বেগুসরাই, এই বেগুসরাই কোথায় অবস্থিত? বেগুসরাই অবস্থিত বিহারে। বিহার রাজ্যে অবস্থিত বেগুসরাই। তো এই PM 2.5 হচ্ছে, পিএম এর ফুল ফর্ম হচ্ছে প্রমিনেন্ট পলিউট্যান্ট। প্রমিনেন্ট পলিউট্যান্ট, এটা 2.5 মানে 2.5 মাইক্রোমিটার হচ্ছে তার সাইজ। ওই দূষিত পদার্থের পরিমাণ বেড়ে গেলে কি হয় না, সেখানকার বাতাসে মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা থেকে নির্ধারণ করে যে সেখানকার পরিবেশটা বা ওই আবহাওয়াটা কতটা দূষণ মুক্ত। তো এটা হচ্ছে বেগুসরাই। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন 4, 2024 সালের আগস্ট পর্যন্ত ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিক পদক বিজয়ী নিম্নলিখিতের মধ্যে কে? 2024 সালে আগস্টে যে অলিম্পিক হয় আমাদের, সেই অলিম্পিক হচ্ছে প্যারিস অলিম্পিক। সেই প্যারিস অলিম্পিকে
আমাদের ইন্ডিয়ান যে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল সেটা হচ্ছে আমন সেরাওয়াত। তিনি তিনি হচ্ছে রিসলার মানে হচ্ছে কুস্তিবিদ, ভারতের কুস্তিবিদ। তিনি ব্রোঞ্জ মেডেল এনেছিলেন, ব্রোঞ্জ মেডেল এনেছিলেন। তো ইনি কোন রাজ্যের না, এই আমান সেরাওয়াত হচ্ছে হরিয়ানা ডিস্ট্রিক্টের, হরিয়ানা হরিয়ানা রাজ্যের মধ্যে রয়েছে। আর তার বয়স সব থেকে কম, মানে সব থেকে ইয়ংগেস্ট যে পদক এনে দিয়েছে। তারপরে এই অলিম্পিকের সম্বন্ধে যদি আমরা দেখি, তাহলে অলিম্পিক সম্বন্ধে কি দেখবো না, 2024 সালের এখানে যদি আমরা দেখি যে অলিম্পিক গেমস, সামার অলিম্পিক, যদি হেডিং দিই সামার অলিম্পিক, তাহলে এটা 2020-তে কোথায় হয়েছিল? সামার অলিম্পিক 2020 মনে রাখতে হবে, এটা হচ্ছে টোকিও হয়েছিল। টোকিও কোথাকার রাজধানী? টোকিও হলো জাপানের রাজধানী, জাপানের টোকিও। যদি 2024-এর কথা বলি, যেটা লাস্ট বছর হয়ে গেছে, সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক। 2024-এর প্যারিস অলিম্পিক। প্যারিস কোন রাজ্যের রাজধানী? ফ্রান্সের প্যারিস। এরপরে আমাদের হবে অলিম্পিক, সবসময় 4 বছর পর পর হয়, তাহলে 2028-এ হবে। এরপরে আমার অলিম্পিক কত বছর পর পর হয়? 4 ইয়ার্সের, তাহলে আবার 4 বছর পর, 4 ইয়ার্স। তাহলে 2028-এ কত হবে? 2028-এ হবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। ঘোষণা হয়ে গেছে যে কোথায় হবে, এবং এটাও ঘোষণা হয়েছে 2032। 2028-এর পরে আবার যদি 4 বছর বলি, তাহলে কবে হবে? 2032-এ। 2032-এ কোথায় হবে আমাদের সেটাও বলে দিয়েছে, 2032। এটা হবে ব্রিসবেন। ব্রিসবেন কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। ব্রিসবেন অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে আমাদের এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় মানে 100% আসবেই। এগুলো প্রত্যেক পরীক্ষাতেই আসে। 2020-তে আগেরটাও মনে রাখতে হয়, পরেরটাও মনে রাখতে হয়। সেই জন্য 2020-তে জাপানের টোকিও, 2024-এ প্যারিস অলিম্পিক ফ্রান্সে হয়েছিল, 2028-এ লস অ্যাঞ্জেলসে হবে, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, 2032-এ কোথায় হবে? ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, জীবিত পত্রিকা উৎসব যা 2024 সালের সেপ্টেম্বরে একটি ঘটনার জন্য খবরে ছিল, মূলত নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? এই জীবিত পত্রিকা বা জীবিত ভাট একই দুটো নাম। এটা হচ্ছে বিহারের একটা ফেস্টিভ্যাল, বিহারে হয়। তো এটা কি হয়, ওই সাধারণত এটা হিন্দু ফেস্টিভ্যাল। বিহারে যেটা হয়, এই জীবিত পত্রিকা হচ্ছে হিন্দু ফেস্টিভ্যাল। এটা ওই মারা তাদের সন্তানের ভালোর জন্য, তাদের জন্য উপবাস করে থাকে, ব্রত করে, যাতে সন্তানের ভালো হয়। ঠিক আছে, তো এইটার জন্যই ওই খবরে এসেছিল রিসেন্ট। তারপরে দেখো নেক্সট, প্রথম ড্যাশ পরিবহন বিমানটি আনুষ্ঠানিকভাবে 2023 সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। C225 মেগাওয়াট, অপশন 2 হচ্ছে C275 মেগাওয়াট, অপশন C295 মেগাওয়াট, আর অপশন সি হচ্ছে C250 মেগাওয়াট। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? C295 মেগাওয়াট, এটা সঠিক উত্তর। এটা হচ্ছে এই C295 মেগাওয়াট, এটা একটা এয়ারক্রাফট যেটার মাধ্যমে হচ্ছে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেটা ইউজ করছে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। অর্ডার করেছিল টোটাল 2021 সালে 56টা অর্ডার করেছিল। সেটার মাধ্যমে কি যাবে, টোটাল 9.5 টনস ওর ওয়েট নিয়ে যাওয়ার ক্যাপাসিটি রয়েছে। 9.5 টনস ওই এয়ারক্রাফটে করে বিভিন্ন ট্রুপস, বিভিন্ন সেনাবাহিনী এবং হচ্ছে মেডিসিন, কোনো এমার্জেন্সি পারপোজ, সেইগুলো ওটার মধ্যে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। সেই জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এটাকে কিনেছিল। C295 মেগাওয়াট অর্ডার দিয়েছিল 2021 সালে, টোটাল 56টা। তো এইটাই 2023-এ খবর এসেছে যে প্রথম C295 মেগাওয়াট পরিবহন বিমানটি আনুষ্ঠানিকভাবে 2023 সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর প্রশ্ন 7 দেখো, অমর আকবর অ্যান্থনি এবং ববি এর মতো ছবিতে কাজের জন্য পরিচিত কোন কিংবদন্তি সঙ্গীত শিল্পী 2024 সালের প্রজাতন্ত্র দিবসে পদ্মভূষণে ভূষিত হয়? তাহলে সেই পদ্মভূষণ পুরস্কার থেকে প্রশ্ন দিয়েছে, এটা হচ্ছে প্যারেলাল শর্মা। সবার নামটা এমনি মনে থাকবে, প্যারেলাল শর্মা 2024 সালের পদ্মশ্রী। তাহলে এটা আমরা পড়েছিলাম আগের দিন, কি পড়েছিলাম, পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে আমরা আগের দিন ডিটেলস পড়েছিলাম যে পদ্ম অ্যাওয়ার্ড প্রত্যেক বছর কবে দেওয়া হয়? প্রত্যেক বছর 26শে জানুয়ারি, 26 জানুয়ারি দেওয়া হয়। 26 জানুয়ারি কি? 26 জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে, ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন দেওয়া হয়, রিপাবলিক ডে এর দিনে। ঠিক আছে, আর কবে এটা প্রথম শুরু হয় পদ্ম অ্যাওয়ার্ড? প্রথম শুরু হয় হচ্ছে
1954 সালে প্রথম দেওয়া শুরু হয়। এটা কি কি ফিল্ডে দেওয়া হয়? বিভিন্ন সায়েন্স, আর্ট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সোশ্যাল সার্ভিস, এই সমস্ত কাজে দেওয়া হয়। এই পদ্ম অ্যাওয়ার্ডের 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, পদ্মবিভূষণ, আরেকটা হচ্ছে পদ্মভূষণ, আর 3 নম্বর হচ্ছে কি পদ্মশ্রী, পদ্মশ্রী, পদ্মশ্রী। এই 3টে পুরস্কার দেওয়া হয়। পদ্ম অ্যাওয়ার্ড 1954-তে প্রথম দেওয়া হয়, এটা 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন দেওয়া হয়। আর হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী। যদি আমরা 2025-এর কথা বলি তাহলে কোনটা কোন ফিল্ডে দেওয়া হয়েছে? 2025 রিসেন্ট দেওয়া হয়েছে জানুয়ারি মাসে। 2025-এ পদ্মভূষণ দেওয়া হয়েছে টোটাল কতগুলো ফিল্ডে? 7টা ফিল্ডে। পদ্মভূষণ দেওয়া হয়েছে কত? 19টা ফিল্ডে। তাহলে 7, 19 আর এটা হচ্ছে 113 ফিল্ডে। তার টোটাল কত? টোটাল 139, 139টা ফিল্ডে পদ্ম পদ্ম অ্যাওয়ার্ড এই 2025-এ দেওয়া হয়েছে। 7, 19, 13, 139। আর 2024-এর কথা যদি বলি, 2024 সালে কোনটা কোন ফিল্ডে দেওয়া হয়েছিল? 2024 সালের কোন ফিল্ডে কোথায় দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 5 হচ্ছে পদ্মবিভূষণ 5 জনকে দেওয়া হয়েছিল, পদ্মবিভূষণ 5 জন, আর পদ্মভূষণ হচ্ছে কত? 7 জন। পদ্মভূষণ কতজনকে? 17 জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছিল। আর এটা দেওয়া হয়েছিল 113 জনকে। তাহলে 5, 17 আর 100, এটা 110, 113 না 110, কত হয়? 110 জনকে। 5 জন, পদ্মভূষণ হচ্ছে 7 জন, 17 জন, আর এটা হচ্ছে 110 জন। টোটাল 7 আর 5 12, 123, 132 জনকে দেওয়া হয়। ঠিক আছে, 132। 2025 আর 2024 দুটোই ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখতে হবে। 2025টা এখন বেশি ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্ট হয়ে গেছে। পদ্মভূষণ দেওয়া হচ্ছে 7 জনকে, তার ঠিক আগের বছর 5 জনকে দেওয়া হয়েছিল। পদ্মভূষণ এই বছর 19 জনকে দেওয়া হয়েছে, আগের বছর 17 জনকে দেওয়া হয়েছিল। আর পদ্মশ্রী এবারে 113 জনকে দেওয়া হয়েছে, আর আগের বছর 110 জনকে দেওয়া ছিল। টোটাল 139টা পদক দেওয়া হয়েছে। এটা পরীক্ষায় আসবে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে 8 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক হকি ফেডারেশন পুরুষদের বিশ্বকাপে 2023 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ 2023-এর আন্তর্জাতিক হকি ফেডারেশন পুরুষদের বিশ্বকাপ কোথায় হয়েছিল? এটা রাউরকেল্লা, উড়িষ্যাতে হয়েছিল। উড়িষ্যার রাউরকেল্লাতে এটা সংগঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিতর মধ্যে কে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024-এ বিজ্ঞান রত্ন পুরস্কার পেয়েছেন? আগের শিফটে একটা প্রশ্ন দিয়েছিল যে কতগুলো বিজ্ঞান রত্ন পুরস্কার চালু হয়েছে। এটা একটা নতুন অ্যাওয়ার্ড যেটা ভারত সরকার দেবে বলে ঘোষণা করেছিল। টোটাল 4টে ফিল্ডে দেওয়া হবে। সেই 4টে ফিল্ডের মধ্যে একটা হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার। ঠিক আছে, ওটা হচ্ছে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ছিল। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার হচ্ছে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার। এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারটা হচ্ছে 4টে ফিল্ডে দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার, আরো ছিল বিজ্ঞান ইয়ত শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, তারপর বিজ্ঞান টিম পুরস্কার। তাহলে বিজ্ঞান রত্ন পুরস্কারটা সেটা কে পেয়েছিলেন? এটা হচ্ছে অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভন, অধ্যাপক প্রফেসর হচ্ছে ইনি পেয়েছিলেন। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বরে কি বলেছে। 2024 সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত ভাষণে অর্থমন্ত্রী মানে নির্মলা সীতারামন যিনি আসন্ন বছরের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তুলে ধরেন। নিম্নলিখিত কোন খাতের উপর জোর দেওয়া হয়েছিল? এটা কিসের উপর জোর দেওয়া হয়েছিল? অপশন 3, কর্মসংস্থান, দক্ষতা, এমএসএমই এবং মধ্যবিত্ত শ্রেণীর ওপর এটা জোর দেওয়া হয়েছিল। এটা 2024-এর বাজেট থেকে দিয়েছে। তোমরা 2025-এর বাজেটটা খুবই ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো, তাহলে এটা আমাদের থার্ড শিফটে শেষ হলো, 25 তারিখ থার্ড শিফট শেষ হলো। এবার আরআরপি 2024-এর আমরা 26 তারিখ পড়বো। 26 তারিখ সকাল 9টা থেকে 10টা, অর্থাৎ শিফট 1 ফার্স্ট শিফট পড়বো আমরা। ফার্স্ট শিফটে কি কি প্রশ্ন এসেছিল দেখে নেবো। দেখো প্রশ্ন 1, 13ই সেপ্টেম্বর 2024 সালে জোরোয়া লাইট ট্যাঙ্কের সফল অটোমেটিভ ট্রায়াল ভারতের প্রতিরক্ষা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। এই লাইট ট্যাঙ্কটি তৈরির জন্য কোন সংস্থা দায়ী? অর্থাৎ হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা যেটা ডিআরডিও, নাকি ভারতীয় সেনাবাহিনী, নাকি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল? এটা সঠিক উত্তরটা এখানে দেওয়া রয়েছে, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও। এই ডিআরডিও এর ফুল ফর্ম কি? ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার কোথায়? ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এটা এস্টাবলিশ কবে হয় অর্থাৎ ফাউন্ডেড কবে হয়? ফাউন্ডেড হয় 1958, 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠিত বা ফাউন্ডিত হয়। আর ডিআরডিওর চেয়ারম্যান কে আছে বর্তমানে? ডিআরডিওর চেয়ারম্যান আছে কে? ভি কামাত, সমীর ভি কামাত। ডিআরডিওর চেয়ারম্যান হলো সমীর ভি কামাত, সমীর ভি কামাত, ঠিক আছে? ডিআরডিওর চেয়ারম্যান। ডিআরডিওর এই কথাগুলো মনে রাখতে হবে, এগুলো আপকামিং পরীক্ষায় আসার চান্স খুব বেশি। প্রশ্ন 2, দুবাইতে জাতিসংঘের বিশ্ব জলবায়ু কর্ম সম্মেলন COP28 নিম্নলিখিতর মধ্যে কে অংশগ্রহণ করেছিলেন? রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু নাকি জগদীপ ধনকর? তাহলে এটা হচ্ছে কত? এটা সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছে এটার অংশগ্রহণ করেছিলেন। এই দুবাইয়ের কথা যদি বলি, দুবাই হচ্ছে কার রাজধানী? দুবাই হচ্ছে সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের কারেন্সি কি? এটা তোমরা কমেন্ট সেকশনে জানো। সৌদি আরবের কারেন্সি অর্থাৎ মুদ্রার নাম। নেক্সট প্রশ্ন 3, ড্যাশকে মার্কিন সরকার বছরের জন্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত করেছেন? দুর্নীতি বিরোধী কাকে করেছিল? নিখিল দিবস, আন্না হাজারে, মেধাম পাটেকার নাকি অরুণা রয়? এটা হচ্ছে সঠিক উত্তর নিখিল দিবস, নিখিল দে, নিখিল দিবস না, নিখিল দে, নিখিল দে, ঠিক আছে? এরপরে নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 4, সৃজন গুরু কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যবাস কর্তৃক কোন মাসে গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কার 2024 আয়োজিত হয়েছিল? জুলাই, আগস্ট, অক্টোবর, সেপ্টেম্বর? এই কেলুচরণ মহাপাত্র হলো একটা বিখ্যাত নাম, ঠিক আছে? ইনি হচ্ছেন একজন বিখ্যাত ওড়িশি ডান্সার। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? ওড়িশি নাচের সাথে যুক্ত। ওড়িশি নাচের সাথে যুক্ত। তো তার নামে একটা হচ্ছে পুরস্কার দেওয়া, যেটা গুরু কেলুচরণ মহাপাত্র পুরস্কার 2024 আয়োজিত করা হয়েছিল। সেটা কোন মাসে আয়োজন হয়েছিল? জুলাই, আগস্ট, অক্টোবর, সেপ্টেম্বর? এটা সঠিক উত্তর হচ্ছে সেপ্টেম্বর, ঠিক আছে? সেপ্টেম্বর এটা সঠিক উত্তর। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, 2024 সালে কোন ভারতীয় গায়ককে প্রথমবারের মতো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? প্রথম পদ্মভূষণ পেয়েছে কোন সিঙ্গার? সেটা হলো অলকা ইয়াগনিক, উষা উত্থুপ, আশা ভোসলে নাকি লতা মঙ্গেশকর? এটা সঠিক উত্তর হচ্ছে উষা উত্থুপ। উষা উত্থুপকে 2024 সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আর 2025-এর যদি কথা বলি, 2025-এ একজন সিঙ্গার পদ্মশ্রী পেয়েছে, তিনি হলেন অরিজিৎ সিং। 2025-এ পদ্মশ্রী পেয়েছেন। 6 নম্বর প্রশ্ন, টেলিকমিউনিকেশন ডিজিটাল ভারতীয় নিধির প্রসাধন বিধিমালা 2024-এর খসড়াটি জনসাধারণের পরামর্শের জন্য কোন তারিখে প্রকাশিত হয়েছিল? এটা সঠিক উত্তর কি হবে? 6 জুলাই 2024। এটা 6 জুলাই অপশানে নেই, 4 জুলাই আছে, সরি, 4 জুলাই 2024, ঠিক আছে? 4 জুলাই 2024 হবে এটা সঠিক উত্তর, রাইট আনসার। নেক্সট, ভারতীয় মহিলা দল নিম্নলিখিত কোন দলকে হারিয়ে 2024 সালের দাবা অলিম্পিয়াডের শিরোপা জিতেছে? 2024-এ দাবা অলিম্পিয়াডের শিরোপা জিতেছে, কাকে হারিয়েছে? না আজারবাইজান। আজারবাইজানকে হারিয়েছে। এই আজারবাইজানের ক্যাপিটাল কি জানো? আজারবাইজান এটা হচ্ছে দেশের নাম। আজারবাইজান একটা দেশের নাম। আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু। আজারবাইজানের ক্যাপিটাল কি? আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু। আর কারেন্সি কি? কারেন্সি বা মুদ্রা হচ্ছে মানাত, MANAT, মানাত। আজারবাইজানের বাকু আর কারেন্সি হচ্ছে মানাত। নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 8 নম্বর দেখো, শৈলেশ নায়ককে 2024 সালে কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে? আবার পদ্মশ্রী থেকে একটা প্রশ্ন দিয়েছে 2024 সাল থেকে, মানে প্রশ্ন প্রত্যেকটা শিফটে একটা করে পদ্মশ্রী থেকে প্রশ্ন দিয়েছে। চিকিৎসা, খেলাধুলা, বিজ্ঞান ও প্রকৌশল, সাহিত্য, শিল্প, শিক্ষা। শৈলেশ নারায়ণ হচ্ছে বিজ্ঞান এবং প্রকৌশল, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাকে দেয়া হয়েছে, ঠিক আছে? প্রশ্ন 9 নম্বর, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আহমেদাবাদ, পাটনা, নয়াদিল্লি, দিসপুর? এটা হচ্ছে নয়াদিল্লি, সঠিক উত্তর হবে নয়াদিল্লি, নিউ দিল্লি, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন,
2024 সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী মর্গান স্ট্যানলির গবেষণায় 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কেমন হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল? 2.4%, 6.8%, 0.9%, 12.5%। এটা একটা রিজাল্টেন্ট ভ্যালু যেটা দেওয়া হয়েছিল 6.8%, যে ভারতের জিডিপি নাকি 2025 অর্থবর্ষে এতটা হবে। তাহলে সেকেন্ড শিফট শেষ হলো, ফার্স্ট শিফট শেষ হলো 26 তারিখে, ফার্স্ট শিফট শেষ হলো 12:30 থেকে 1:30। এটা হচ্ছে আমাদের শিফট 2, ঠিক আছে। 2 নম্বর শিফট নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক শিফটে দেখতেই পাচ্ছ 10টা করে প্রশ্ন দিয়েছে। আমি যদি লোকো পাইলটের কথা বলি, ওরা 75 নম্বরে পরীক্ষা হয়েছিল, 75। তার মধ্যে হয়তো জিকে, ম্যাথ, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সবই ছিল, রিজনিংও ছিল। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা শিফটে 10টা করেই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, মানে আরআরবি এনটিপিসিতে এর থেকেও বেশি হয়তো থাকবে, যেহেতু 35 নম্বর 30 নম্বর জিকে থাকে, 40 নম্বর জিকে থাকে যেহেতু, আর সিবিটিতে 50। তো দেখো সেকেন্ড শিফটের প্রথম প্রশ্ন, 2023 সালে গরবা কে ইউনেস্কো কর্তৃক একটি অধারা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়? নিম্নলিখিত কোন রাজ্যের গরবা? এই গরবা হচ্ছে একটা ডান্স, ইম্পর্টেন্ট ডান্স। আসাম, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ। এটা সঠিক উত্তর হচ্ছে গুজরাট, গুজরাটের গরবা। এটা মনে রাখার নিয়ম হচ্ছে কি, গুজরাটের গরবা। আর আসামের একটা বিখ্যাত ডান্সের নাম কি? ফোক ডান্স। আসামের হচ্ছে বিহু। আসামের হচ্ছে বিহু। আর কেরালায় কি আছে? কেরালায় হচ্ছে মোহিনীআট্টম, কথাকলি, কথাকলি, মোহিনীআট্টম। পশ্চিমবঙ্গের হচ্ছে কি? পশ্চিমবঙ্গের হচ্ছে বাউল, পশ্চিমবঙ্গের বাউল, মোহিনীআট্টম, কথাকলি ইম্পর্টেন্ট। গুজরাটের হচ্ছে গরবা। নেক্সট প্রশ্ন, 2023 সালে বিরাট কোহলির ওপর বিজয় লোকপাল্লির লেখা বইটি হলো? বিরাট কোহলিকে নিয়ে বিজয় লোকপাল্লি একটা বই লিখেছিলেন, সে বইটার নাম হচ্ছে দ্য স্ট্রেট ড্রাইভ, দ্য বিরাট কোহলি স্টোরি, সংশোধিত অ্যান্ড আপডেটেড করা বিশ্বকাপ সংরক্ষণ, নাকি দ্য কভার ড্রাইভ, নাকি চালিত, এটা নাকি কভার সাইড। তাহলে এটা সঠিক উত্তর হবে চালিত বিরাট কোহলির গল্প, সংশোধিত এবং আপডেট করা বিশ্বকাপ সংস্করণ। এই বইটা তিনি লিখেছিলেন বিরাট কোহলিকে নিয়ে। এরপর দেখো, দুর্নীতির ধারণা সূচকে সিপিআই ভারতের স্থান 2022 সালে ড্যাশ থেকে 2023 সালে ড্যাশে উন্নীত হয়েছে। এটা সঠিক উত্তর কত হবে? 85। আগে ছিল 85 র্যাঙ্ক, 85। সেই 85 থেকে ও 93 র্যাঙ্ক করেছে ভারতের দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির ধারণা সূচক সিপিআই অনুযায়ী, ঠিক আছে। এটা কি হয়, র্যাঙ্কটা যত প্রথম দিকে থাকবে ততই খারাপ, যত উপরের দিকে থাকবে ততই ভালো। যে 85 নম্বরে আছে সে বেশি দুর্নীতি করেছে, যে 93 আছে তার দুর্নীতি কম, যত এইভাবে বাড়বে তত কম। তারপরে দেখো 4 নম্বর, 2024 সালের বর্ষায় ভারী বৃষ্টির কারণে সঙ্গমেশ্বর মন্দিরটি শ্রীশৈলম প্রকল্পের ব্যাক ওয়াটারে তলিয়ে গিয়েছিল। এই মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শ্রীশৈলম প্রকল্প, ঠিক আছে। শ্রীশৈলম বানানটা ঠিক এইরকম হবে, শ্রীশৈলম প্রজেক্ট, শ্রীশৈলম প্রকল্প। এটা কোন নদীর, কোনটা? সঙ্গমেশ্বর মন্দির। সঙ্গমেশ্বর নদীটা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, নর্মদা, কৃষ্ণা, যমুনা। এটা সঠিক উত্তর হবে কৃষ্ণা, কৃষ্ণা নদীর তীরের ওপর অবস্থিত। এটা কোথায় অবস্থিত এই মন্দিরটা? সঙ্গমেশ্বর মন্দির কোন রাজ্যে? এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু, ঠিক আছে। তামিলনাড়ুতে অবস্থিত শ্রীশৈলম প্রকল্পের ব্যাক ওয়াটারে তলিয়ে গিয়েছিল। রিসেন্টলি সত্যি এটা খবরে এসেছিল, হ্যাঁ, এবং সেটাই ডাইরেক্ট পরীক্ষায় দিয়ে দিয়েছে। দেখো 5 নম্বরটা ইংরেজিতে আছে, দ্য 2024 Philately scholarship scheme was launched by the Department of Post under the Digital India program, সর্ব শিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, দীনদয়াল স্পর্শ যোজনা। এটা দীনদয়াল স্পর্শ যোজনা সঠিক উত্তর হবে, ঠিক আছে। 2024 যে স্কলারশিপ স্কিমটা লঞ্চ করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো 6 নম্বর, 2023 সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 141তম 141, ঠিক আছে, ইম্পর্টেন্ট, আইওসি অধিবেশনে, আইওসি মানে হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি, আইওসি ইন্ডিয়ান অলিম্পিক কমিটি অধিবেশনে ড্যাশ অলিম্পিকের জন্য ভারতের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন? 2036, 2032, 2028, 2040। এটা সঠিক উত্তর হচ্ছে 2036, 2036, 2036 সালে এটা ঘোষণা করেছে, 2036।
2036। নেক্সট কোশ্চেন দেখো, 2024 সালের আগস্টে পরীক্ষিত লং রেঞ্জ গ্লাইড বোমা LRGB গৌরবের উন্নয়নের জন্য নিম্নলিখিত কোন সংস্থা দায়ী? প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, নাকি DRDO, ভারতীয় সেনাবাহিনী, নাকি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হাল, নাকি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো? ডিফেন্সের যা কিছু জিনিস বেশিরভাগটাই DRDO তৈরি করে। DRDO, এই DRDO ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। DRDO কবে প্রতিষ্ঠিত হয়? DRDO প্রতিষ্ঠিত হয় 1958-এ। DRDO এর হেডকোয়ার্টার কোথায়? DRDO এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আর DRDO এর চেয়ারম্যান হচ্ছে কে? ভি কামাত, সমীর ভি কামাত। 34 প্রশ্ন 8, IIT বোম্বে এবং ড্যাশ ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরিতে অংশীদারিত্ব করেছে? মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, গুগল, L&T, নাকি TCS? IIT বোম্বে এবং TCS, IIT বোম্বে এবং TCS এটা বানিয়েছে, ঠিক আছে। নেক্সট, 2024 সালে ভারতে AI স্টার্টআপ গুলিতে উন্নীত করার জন্য কোন কোম্পানি iCreate-এর সাথে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেন? মৌয়ের ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। মাইক্রোসফট, গুগল, মেটা, নাকি ইনফোসিস? এটা সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট। নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর আজ শেষ প্রশ্ন, কোন বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ 2024 সালের আগস্ট মাসে দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির শীর্ষক সম্মেলনের আয়োজন করেছিল? এটা সঠিক উত্তর হবে টেলিযোগ বিভাগ, DOT, ডিপার্টমেন্ট অফ টেলিকম, ঠিক আছে। তো এখানেই শেষ হলো আজকের আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন। 26 তারিখ পরের দিন আবার 3টে শিফটে নিয়ে আসবো। এরকম করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব। শেষ করে আমরা সেগুলোকে রিভিশন করবো। পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা যদি পড়তে চাও ওখান থেকে পড়ে দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সামনে পরীক্ষাগুলোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে।